तारे है बाराती, चांदनी है ये बारात, सातों फेरे होंगे अब हाथों में लेके हाथ, सातों फेरे होंगे अब हाथों में लेके हाथ, जीवन साथी हम दिया और बाती हम, जीवन साथी हम दिया और बाती हम। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমার একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে এই গানটা আমি সেই সকল ওয়াইফদের জন্য, বউদের জন্য গাইলাম যারা কিনা তাদের হাজব্যান্ডদের যে কোনো অবস্থাতেই ভালোবাসে, তার দারিদ্র্যেতে, তার অসুস্থতায়, তার যে কোনো পরিস্থিতিতে তাকে ভালোবাসে, আর তার সম্পর্কে যে যা অভিযোগ, যেটুকু যা অভিযোগ সেটাকে নিয়ে কখনো পাবলিকালি কিছু, সেটাকে নিয়ে কখনো পাবলিকের সামনে তুলে ধরে না, প্রেজেন্ট করে না, আর নিজেকে ভিকটিম সাবিত করে না। এই ধরনের ওয়াইফদের জন্য এই গানটা আমি গাইলাম, ঠিক আছে? তো বাট আজকে এখন যে বিষয় নিয়ে ভিডিও করছি, যাকে নিয়ে বেশ কিছু কথা বলবো, আর এটাই আমার শেষ কথা হবে, এটাই তার সম্পর্কে আমার শেষ ভিডিও হবে, আমার লাস্ট রিপ্লাই হবে। বাদবাকিটা আমি তার ওপর ছেড়ে দেবো, ঠিক আছে? বাদবাকির ডিসিশনটা সম্পূর্ণ আমি তার ওপর ছেড়ে দেবো, কারণ তার সাথে আমার ভিডিও টু ভিডিও যা হওয়ার হয়েছে। এবার সে যদি মনে করে যে ভিডিওর বাইরে সামনাসামনি এসে আমার মুখোমুখি এসে দাঁড়াবে, অবশ্যই আমি তৈরি আছি তার জন্য। আপনারা সবাই দেখেছেন, যারা অনেক দিন থেকে আমাকে দেখেছেন তারা জানেন যে এখানে বেশ কিছু মানুষ আছে যারা কিনা তাদের যখন কর্মফল পেতে হয় না, তারা এসে অযথাই আমার পেছনে ধুম করে ধাক্কা দেয়, তারা ধুম করে আমাকে নক করে, ধুম করে আমাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায় যে তারা যাতে তাদের কর্মফলটা দ্রুত পায় তার ব্যবস্থা করে। আমার পিছনে লেগে আজ পর্যন্ত কার কার কি ভালো হয়েছে আর কার কার কি মন্দ হয়েছে আপনারা সবাই জানেন, যারা কিনা আমার মানে ভিডিও প্রথম থেকে দেখেন। আমি কিছু লুকাই না, আমার অতীত আমি ভুলি না, আমার অতীত আমি বরং লোককে মনে করিয়ে দিই। এই যে বারবার করে কথা হচ্ছে, একবার বারবার করে এমএসএলদের কথা আসছে আমাকে নিয়ে, আমি বারবার বলছি যে আমার প্রত্যেক কটা ভিডিও কিন্তু পাবলিক আছে ওদের নিয়ে। যদি ওরা মনে করছে যে আমাকে নিয়ে কিছু ওদের বলার নেই বা আমাকে নিয়ে ওদের কিছু করার নেই, আপনারা যান, যার মনে হচ্ছে ওরা আমাকে হয়তো ভুলে গেছে, তাহলে তাদের বলছি প্লিজ দায়িত্ব নিয়ে ওদের মনে করিয়ে দিন। আমার সব কটা ভিডিও রয়েছে, কোন ভিডিওটা যদি মনে হয় আপনাদের যে এই লিঙ্কটা পাঠানো উচিত, ওরা দেখুক আমি ওদের নিয়ে কি এমন বলেছি যেটার জন্য ওরা আমার সাথে আইনি কোনো লড়াই লড়তে পারে। আর এই যে থানাতে দৌড়ানোর কথা নিয়ে, সেখানে আমি বারবার বলেছি যে থানাতে দৌড়েছি, আমাকে থানার থেকে যে ডেকে পাঠিয়েছেন সেখানে কিন্তু আমাকে ওদের সম্পর্কে কোনো কথা বলা হয়নি। আমার কমেন্ট বক্সে কিছু কমেন্ট এসেছিল, সেই কমেন্টগুলো কারা করেছিল তাদের শনাক্ত করার জন্য আমাকে ডাকা হয়েছিল। ওদের নিয়ে তারপর একটাও কোনো কথা হয়নি। শুধু এই যারা এই প্রথমেই, এখন অনেক জিনিসটা সরগড় হয়ে গেছে ইউটিউবে, এই জিনিসগুলো যে কেস খামারি কেন, কী জন্য, কমপ্লেন, জিডি, এফআইআর কিসের জন্য, অনেকে জানতোই না। অনেকেই যারা এই কাজের মধ্যে রয়েছে তারা তখন প্রথমটা বুঝতো না, আস্তে আস্তে এখন সব জিনিস বুঝতে শিখে গেছে মানুষ, মানে বিশেষ করে এই যারা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে রয়েছে, এখন তারা অনেক কিছুই বোঝে যে এখানে কি জিনিস কেন কী জন্য হয়, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, তো যাদের মনে হচ্ছে প্লিজ গিয়ে ওদের মনে করিয়ে দিন, আমি তো ওদের একটা দুটো ভিডিও যেখানে ওদের বিষয়টা খুব দরকার সেগুলোতে আমি ওদের মেনশনও করে দিই, এই ভিডিওটাতেও আমি মেনশন করে দেবো, ঠিক আছে? তো এখানে আমি বারবারই বলছি যে ওদের সাথে আমার যা হয়েছে অন্যদের সাথে গুলিয়ে যাবেন না। আমি যদি কিছু বলে থাকি, ওরাও আমার সম্পর্কে সেরকম কিছু করেছে, তো সেটা আমাদের পারস্পরিক ব্যাপার, ওরাও আমাকে সম্পূর্ণ ছেড়ে দেয়নি, ওরাও আমার সাথে অনেক কিছু করেছে। যারা প্রথম থেকে দেখেননি তারা দেখেননি, যারা দেখেননি তো দেখেননি, যান, নতুন করে আর বলার কোনো দরকার নেই। তো এটা বুঝে রাখবেন যে একটা হয় যে একটা মানুষ
আপনার সাথে শুধু অন্যায় করে যাচ্ছেন, তখন তার বিরুদ্ধে আপনি কিছু করতে পারেন। কিন্তু আপনি যদি আপনার সাথে কোনো কথা বলা হয়েছে, তার আমি একটা আপনাকে নিয়ে সমালোচনা করেছি, তার বিরুদ্ধে আপনিও যদি আমার সমালোচনা করে থাকেন আর সেটা যথেষ্ট কড়াভাবে, যথেষ্ট নিজে যেরকম করা উচিত তার লেভেল আপ করে, আমি যেরকমভাবে করেছি তার লেভেল আপ করে যদি করেছেন, তাহলে সেও জানবে যে আমি যদি গিয়ে বলি তাহলে আমারটাও কিন্তু দেখানো হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো প্লিজ যারা যারা মনে করছেন যাবেন গিয়ে খবর দেবেন দিন, আমি কিন্তু ওদেরকে মেনশন করে দেবো, ঠিক আছে, যে ওরা মনে আছে কি না আমার কথা। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো চলে আসি এখন কি নিয়ে হচ্ছে, সিলি। তো সিলি ভিডিও করেছে, সেখানে সবার আগে বলি ও একটা ওয়ার্ড বলেছে যেটা আমি বলেছি, গাতন। ও বলছে যে ও সঙ্গীতা ম্যাডামের কাছে যাবে, সঙ্গীতা ম্যাডামকে জিজ্ঞাসা করবে যে এই গাতন ওয়ার্ডটা আমি যে ব্যবহার করেছি, এই গাতন ওয়ার্ডটা কি, এর মানে কি। হ্যাঁ, এটার মধ্যে এমন কি নোংরা কথা আছে। গাতন মানে বরের গাতন। গাতন কথার মানেটা হচ্ছে ঝাড়, পাতি বাংলায় ঝাড় বা হেভি ঝামেলা বা বরের কাছে হেভি বকাঝকা খাওয়া। এটা হচ্ছে গাতন মানে যেটা বকাঝকা এমনি মুখে মুখে বকাঝকা একটু কড়া ভাষায় হয়ে যায়, খুব বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি যে খুব ভালো তো গাতন খেলি, মানে হাতছা করে তোকে ঝাড় দিয়েছে। তো সেটাই বলেছি যে এতদিন বরের ঝাড় খেয়ে চুপ করেছিলি, তো এটাই আমি বলেছি। তো গাতনের কথা ওয়ার্ড ওর মানে বুঝে গেছে। তো যাই হোক, এবার ও বলেছে যে কথাটা চিন্তা করে দেখুন, ও সমানে আমার বরকে নিয়ে বলে যাচ্ছে, আমার বর আমার পেছন পেছন ঘোরে, আমার বর আমার সারাক্ষণ ক্যামেরা ধরে দেয়, তো তাতে ওর কি প্রবলেম, ওর কি প্রবলেম আছে, তাই না? তো ওর বরের কথাও বলছে যে ওর বর যেহেতু পাবলিক সার্ভেন্ট, বলছে আমার বরকে নিয়ে আমি গর্ববোধ করি, ও একজন পাবলিক সার্ভেন্ট। তো পাবলিক সার্ভেন্ট মানে অনেকের উপকার করে, অনেক মানুষের উপকার করে, মানে আমাদের মতো যারা আছে যাত্রী, রেল যাত্রী, তাদের উপকার করে। সরি, উপকার করে না, তার জন্য মোটা মাস মাইনে নেয়, মাইনে পায়, চাকরি করে, সেটা তার জব, সে কাজ করে, পাবলিক সার্ভেন্ট। ঠিক আছে, তার জন্য তাকে মাথায় তুলে নাচার মতো কোনো কিছু নেই। যদি এটা বিনা মাইনেতে করতো, অবশ্যই মাথায় তুলে নাচা হতো, মাথায় তুলে তাহলে নাচা হতো যে আমাদের উপকার করছে, উপকার যেরকম করছে তার বিনিময় কিন্তু সে মাইনে পাচ্ছে, যেই মাইনেটার জন্য তুই এত বড় বড় ডায়লগ মারছিস না যে আমার সংসার চলে, হ্যাঁ এই টাকা ও খাটে তাই সংসার চলে। তো আমারও ভাই, আমার বরই খাটে তাই তারপরেই গিয়ে সংসার চলে। তো আমার বর যদি নিজের বস হয়, আমার বর যদি নিজের বস হয়, যে আমি এখন কাজ করব, আজকে আমি কাজ করব তো করব, না করব না, আরেকদিন আমি সারাদিন কাজ করব, আমি তখন বাড়িতে মুখই দেখাবো না, বাড়িতে থাকবো না, সেটা তার ব্যাপার, সেটা তার ব্যাপার। তো যাই হোক, আজকে যে কথাগুলো বলেছে, আমার ও ভিডিও ডাউনলোড করেছে, অবশ্যই ডাউনলোড করুক, ও গিয়ে দেখাক। আমি সবার আগে বলছি যে আজকে ও যদি দেখায়, আমি পরিষ্কার বলছি, ওর 2-3টের ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি। সবচেয়ে বড় কথা, ওর লাভ স্টোরিতে পরিষ্কার বলেছে যে ওর ক্লাস 11-এ বিয়ে হয়েছে। মাধ্যমিক পাশ করে মানুষ কত বছর বয়সে, 16 বছর বয়সে মাধ্যমিক পাশ করে, আর ও বলছে ও পড়াশোনায় খুব ভালো ছিল, ফার্স্ট সেকেন্ড না হলেও থার্ড হতো। তো তার মানে ও ডাব্বা কোনো বছর ডাব্বা মারেনি। তো যে ডাব্বা মারেনি সে মাধ্যমিক পাশ করেছে 16 বছর বয়সে, আর ও 11-এ পড়তে ওর বিয়ে হয়েছে, তখন তার মানে ওর 17 বছর বয়স। 18 বছরের আগেই ও বিয়ে করে নিয়েছে। ওর বরের চাকরি চলে যাবে, ওর বরের চাকরি চলে যাবে। এই বিষয়টা নিয়ে যদি ও আমাকে নাড়াঘাটা করায়, আমি কিন্তু অবশ্যই এই জিনিসগুলো তুলে ধরবো, যে একজন সরকারি কর্মচারী সে কি করে একজন নাবালিকাকে বিয়ে করে, যে কিনা তার থেকে 15 বছরের ছোট, 15 বছরের ছোট। তারপর কে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে না, জামাইবাবু বিডিও। সে কি করে নাবালিকার বিয়ে দিতে পারে, কি করে নাবালিকার বিয়ে দিতে পারে? বলেছে না ও যে আমার ভিডিও আমার সম্পর্কে এবারও ওর জামাইবাবুকে বলবে। অবশ্যই আমি ওনাকে প্রশ্ন করব যে কি করে আপনারা একটা মেয়েকে 18 বছরের আগেই বিয়ে দেন। বলছে গ্রামের মেয়ে, ওর প্রচুর নাকি, আপনারা যারা ওর লাভ স্টোরি শুনেছেন তারা শুনেছেন, 2টো পার্টে আছে, সেখানটা আমি আজকে ভালো করে শুনলাম। প্রথমে যখন ও বলেছিল, প্রথমটুকুই শুনেছিলাম যে বর যখন প্রথম দেখা করতে এসেছিল, ও দূর থেকে জানলা থেকে বসেই দেখে নিয়েছে যে শর্ট হাইট, ও প্রচণ্ড লম্বা, শর্ট হাইট, ওর প্রথমেই এটাতে আপত্তি ছিল, ও সহ ওর বাড়ির অনেকেই আপত্তি ছিল। শুধুমাত্র চাকরি, সরকারি চাকরি, নিজের ভিডিওর মধ্যে বলেছে যে আমার বাবার এরকমই ধ্যান ধারণা যে
ছেলে যদি ল্যাংড়াও হয় তার সাথে বিয়ে দেবো, যদি সে সরকারি চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মী হলে আমি আমার মেয়েদের বিয়ে একজন ল্যাংড়ার সাথেও দিয়ে দেবো। ভাবতে পারছেন এটা কোন ধরনের মেন্টালিটি? ও বলছে যে ওদের ফ্যামিলিতে সবাই খুব এডুকেটেড, আর ওর বরের ফ্যামিলিকেও পছন্দ করেছিল কারণ তারাও খুব এডুকেটেড, কারণ তারা সবাই কেউ সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, কেউ ইউনিভার্সিটিতে চাকরি করে, মানে ভালো ভালো চাকরিজীবী, তারা সবাই সরকারি চাকরি করে, তার মানেই এডুকেটেড। যদি সত্যি এডুকেটেড হতো তাহলে সেই পরিবারও কী করে 18 বছরের আগেই একটা মেয়েকে বিয়ে দিয়ে নিল? এটা শিক্ষা। যে শিক্ষিত পরিবার হবে সে নিজের মেয়েকে মানে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করিয়ে তাকে একটা সরকারি চাকরি যাতে সে জোটাতে পারে সেই ব্যবস্থা করবে, নাকি একটা ল্যাংড়া, কানা খোড়া ল্যাংড়া যাই হোক, একটা সরকারি চাকরিজীবী সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করে তার ঘাড়ে মেয়েকে চড়িয়ে দেবে? কেন, ওনার মেয়েদের কি কোনো মধ্যে খুঁত ছিল? সিলিকে তো দেখেছি, সিলির যা খুঁত সব মাথায়, বাইরের দিক দিয়ে তো বোঝা যায় না। মুখটা যতক্ষণ না খোলে ততক্ষণ তো ওর খুঁত বোঝা যায় না, ওর তো মানে ওপর দিক দিয়ে ঠিক আছে, যা প্রবলেম আছে সব তো মাথার ভেতরে, ওপর দিক দিয়ে তো কোনো বোঝা যায় না যে ওর ঠিক প্রবলেমটা কি আছে। তাহলে যে মেয়ে ওর দিদিও কোনো সরকারি বা অন্য কোনো চাকরি করতে পারেনি, ওর দিদি কিন্তু ওর থেকেও পড়াশোনায় ভালো, ও বলেছে নিজে। তাহলে চিন্তা করে দেখুন এইরকম শিক্ষার দাম কি আছে যে কিনা এরকম মেন্টালিটি তারা পোষণ করে, যে পড়াশোনা করে নিজে বড় হব না, নিজে সরকারি চাকরি জোটাবো না, বরং একটা সরকারি চাকরিওয়ালা যে কোনো একজন ল্যালা মানে কানাখোড়া ল্যাংড়া লুলা তার ঘাড়ে চেপে বসবো। এটা কোনো শিক্ষার পরিচয় পাওয়া যাচ্ছে এই ফ্যামিলিটা থেকে? ও যে নিজের ফ্যামিলিকে শিক্ষিত বলছে, এগুলো সব ওর কথা, ওর বলা কথা। এগুলো সমস্ত ওর বলা কথা, যে কথাগুলো অবশ্যই আমার কাছে রয়েছে। ঠিক আছে, তাহলে আমিও গিয়ে ওই ভিডিও মহাশয়কে জিজ্ঞাসা করব যে আপনার শালিকা যখন 18 বছর কমপ্লিট হয়নি, 11-এ পড়তো, তখন আপনারা দাঁড়িয়ে থেকে তার বিয়ে দিলেন কি করে বিয়ে দিলেন? আর ওর হাজব্যান্ডকেও জিজ্ঞাসা করব কি করে একজন নাবালিকাকে বিয়ে করলো, তাই না? তাহলে এই যে এত বড় একটা অপরাধ, ও শিক্ষার বড়াই করছে, কি শিক্ষার বড়াই করছে ভাবুন, চিন্তা করে দেখুন। প্রত্যেক ভিডিওর মধ্যে বলছে যে বিয়ের আগে আমাকে অনেকে অফার করেছিল, প্রপোজ নয়, অফার করেছিল। আমি কারোর অফার গ্রহণ করিনি, আমি প্রেম করিনি, ঠিকই করেছিলাম, বাবা মা যাকে দেখে দেবে তাকেই বিয়ে করবো। খুব ভালো কথা বলছে, তাদের সাথে এখনো যোগাযোগ আছে, ওখানে গেলেই তাদের সাথে দেখা হলেই সব কথাবার্তা, সবাই কে কি করছে, কে কি পড়ছে, মানে চাকরি করছে, ও সব জানে। যারা একসময় ওকে অফার করেছিল তার সাথে সম্পর্ক রাখার মানেটা তো আমি বুঝলাম না, এটা কি ধরনের বিষয়? তার অফার আমি গ্রহণ করিনি, ব্যাস যথেষ্ট, প্রপোজাল গ্রহণ করিনি, ব্যাস তার সাথে আবার সম্পর্ক রাখা। বেস্ট ফ্রেন্ড বলছে ছেলে, আচ্ছা হতেই পারে, সেখানে ছেলেটি পর্যন্ত বলেছে দেখে যে তোর সাথে মানাবে না, সেটাও ও নিজে বলছে মুখে, সেটাও নিজে বলছে যে আমার বন্ধু বলছে যে সবই ঠিক আছে কিন্তু মানাবে না। ওদের প্রত্যেকে, ওর দাদা ওর বরকে দেখে অ্যাপ্রুভ করেনি, চাকরি থাকতে পারে কিন্তু আমার বোনের সাথে মানাচ্ছে না, দাদার পছন্দ না, ও নিজে বলেছে। তাহলে বলুন এইরকম একটা বিয়ে যেটা কিনা কম্প্রোমাইজের মনে হবে না? যে ওর মাও বলেছে যে সবই ঠিক আছে, শুধু ওই একটাই তো হাইটটা কম, ঠিক আছে ওটাকে আমরা মানিয়ে নেব। তো মানিয়ে নেওয়া মানেই তো কম্প্রোমাইজ করা, ভালোবাসা আলাদা। তারপরও বলছে ফোনে কথা হয়েছে একদিন, ও নিজেই বলছে যে এত তোমরা ভাববে যে 11-এ থাকতে থাকতে আমার বিয়ে কেন দিয়ে দেওয়া হলো, কারণ হচ্ছে গিয়ে আমরা তো গ্রামে থাকি, ওখানে একটু সুন্দরী মেয়ে হলেই সবাই প্রপোজাল দেয়, তার মধ্যে মানে অফার দেয়, তার মধ্যে অনেক গুন্ডা ফুন্ডাও থাকে, মানে গুন্ডা ফুন্ডা ওকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নিত। গ্রামে আর মেয়ে থাকে না, গ্রামের থেকে IPS IAS বড় বড় আর কি সরকারি পদে, রেলে চাকরি করছে না, টেলিকমে চাকরি করছে না। আর এই গ্রামের মেয়েরা তো অনেক কিছু করছে, গ্রামের মেয়েরা এরকম গ্রাম থেকে ছোট শহর কসবা থেকে উঠে এসে তারা কেউ এয়ার হোস্টেস হচ্ছে, কেউ পাইলট হচ্ছে, অনেকে অনেক কিছু হচ্ছে। মানে সুন্দরী হলেই গ্রামের তুলে নিয়ে যায়, এটা কোনো কথা হলো? এটা কোনো কথা বলুন, ওর যুক্তিটা বলুন। সেই জন্য একটা নাবালিকাকে বিয়ে দেওয়া হবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা বর একবার এসছে দেখতে,
একবারই এসছে, তার মধ্যেই সব ঠিকঠাক করে বিয়ে দেওয়া হয়ে গেছে। কারণ জানে যে পাড়ার আরও যত বেশি আসবে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে যদি খোঁজ খবর নেয় হয়তো তারা ভাঙচি দিয়ে দেবে। এবার ভাঙচিটা দেবে কী হিসাবে দেবে সেটা তো ওরাই জানে, কারণ এটা ওর ভিডিও থেকেই আমি পেলাম, ওর ভিডিও থেকেই আমি পেলাম। আপনারা চিন্তা করুন, আপনারা গ্রামে যারা থাকেন তারা চিন্তা করে দেখুন, আপনাদের বাড়ির মানে মেয়েদেরকে, বোনদেরকে মানে আগে ভাগেই বিয়ে দিতে হয়। আপনাদের বাড়িতে কোনো সুন্দরী কেউ নেই মেয়ে, গ্রামে সুন্দরী মেয়ে থাকে না, তাদের সবাইকে ক্লাস 9-এ থাকতেই মানে কি বলবো, তাদের সবাইকেই 18 বছরের আগে বিয়ে দিয়ে দেওয়া হবে এই ভয়ে যে কোনো গুন্ডা এসে তুলে নিয়ে যাবে। এটা কোনো কথার কথা? যদি সত্যিই সেরকম হতো, ও যদি পড়াশোনায় ভালো হতো, ওর বাবার তো তাহলে ওকে একটা কোনো হোস্টেলে দিয়ে দেওয়া উচিত, যে এখানে এরকম ভয় আছে, আমার মেয়ে হোস্টেলে পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে। আরে ভাই, অ্যাটলিস্ট 18 বছরটা তো হবে, তারপর তো বিয়ে দেবে। তো সেটা পর্যন্ত যে যারা করেনি, যাদের এইরকম মেন্টালিটি, সে আবার বলছে আমরা এডুকেটেড ফ্যামিলি। এডুকেটেড ফ্যামিলি মানে আমাদের পুরুষরা সব বড় বড় সরকারি সংস্থানে কাজ করে, আমাদের বাড়ির মেয়েরা পড়াশোনা করেও কিচ্ছু করে না। এই যে তার মধ্যে ও একটা আছে যে কিনা মুখ খুলে যখন নিজের পরিবারের সম্পর্কে সমস্ত কিছু বলে দেয়। একটা কথা আপনারা যারা শুনেছেন তারা জানেন, আজকেও ভিডিও প্রাইভেট করে দিয়ে ভাবছে কোনো এভিডেন্স নেই, দরকার নেই, ওর কথাতেই আমি চলছি, আমি ওর কথাতেই শুনছি। ও কি বললো কথাটা, যে আমি বলিনি যে আমার জামাইবাবু এসে সীমার চুলের মুঠি ধরে সীমাকে মারবে। ওর জামাইবাবুর নাম ধরে, মানে জামাইবাবুর কথা উল্লেখ করে বলেছিল, একটা চৌরাস্তার কথা বলেছিল, সীমাকে বলেছিল। সীমা সেই চৌরাস্তা দিয়েই যেতে গিয়ে তার পরের দিনই বলেছিল, এই তো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, কই আমাকে কোথায় কে আছে চুলের মুঠি ধরে মারতে আসুক তো দেখি। টোটোর মধ্যে যেতে যেতে সীমা পরের দিন ভিডিও করেছিল। ঠিক আছে, ছেড়ে দিন। ও বলেছিল, ও আজকে যেটা স্বীকার করলো সেটা হচ্ছে গিয়ে ও বললো যে আমি বলেছিলাম যে আমি আমার জামাইবাবু না, আমার ওখানে কৃষ্ণনগরে অনেক আত্মীয় স্বজন আছে, সবাইকে নিয়ে আমি গিয়ে সীমাদিকে গণধোলাই দেব। আমাদের দেশের এই যে ন্যায় সংহিতা হয়েছে, নতুন যে ন্যায় সংহিতা হয়েছে, তার মধ্যে মব লিঞ্চিংটা বা গণধোলাই দেওয়াটা ওপরে বিশাল বড় একটা আইন কড়াকড়ি করে দিয়েছে। ও মুখে স্বীকার করলো যে ও গণধোলাই করবে, এরকম একটা কনস্পিরেসি করেছে। তো এই জিনিসটা আমি এবার সঙ্গীতা দিদিভাইকে বলবো যে সঙ্গীতা দিদিভাই এই জিনিসটা, কারণ উনি নিজেও জানেন যে এখন ন্যায়ের সংহিতার মধ্যে কোন কোন যে বিষয়গুলো আছে কড়াকড়ি করেছে, ও নিজে মুখে স্বীকার করলো যে ও গণধোলাই দেবে একজন মহিলাকে। হতে পারে বলছে যে আমার মেয়েদের সম্পর্কে কি জঘন্য কথা বলেছে, সঙ্গে সঙ্গেও কেন গেল না? যদি বলে থাকতো তাহলে ও সেটা নিয়ে স্টেপ নিত। ও বলছে যে না আমি সীমাদিকে ছেড়ে দেবো, কিন্তু তোকে ছাড়বো না, কিন্তু ও আমাকে ছাড়বে না। তুই ধর আগে আমাকে, তুই আমাকে ডাকা, তারপর ছাড়বি। ওখানে গিয়ে উত্তর দিতে হবে যে কেন ক্লাস 11-এ থাকতে নাবালিকাকে বিয়ে করেছে তোর হাজবেন্ড। বলছে তোর বর তো সারাক্ষণ তোর সাথে থাকে, হ্যাঁ আমার তাতে কি আছে। এদিকে নিজের লাভ স্টোরিতে বলেছে যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, প্রথমে ওর বরের সাঁতরাগাছিতে যখন ওখানে উনি কাজ করতে যেতেন, মানে সাঁতরাগাছিতে ওনার পোস্টিং ছিল, সেখানে ভোরবেলা উনি বেরোতেন আর কখনো 7টা কখনো 8টা হয়ে যেত। আর ও তখন নববিবাহিতা, ও থাকতে পারতো না, ওর কষ্ট হতো খুব, কেউ নেই। এদিকে শাশুড়ি ছিল। ও বলেছে ওর 2 ননদ, তার মধ্যে একজনের বিয়ে হয়ে গেছে, একজনের বিয়ে হয়নি। যখন ওর বিয়ে হয়েছে তাহলে সেই ছোট ননদের সাথেও গল্প করতে পারতো না। ননদের কথা মানে দিব্যি উড়িয়ে দিল, বললোই না। বললো হ্যাঁ আমার দেওর ছিল, তাদের সাথে আর কত গল্প করবো, মানছি দেওরদের সাথে আর কত মানুষ গল্প করা যায়, দেওরে যদি বউ থাকতো তার সাথে নয় গল্প করা যেত, কিন্তু শাশুড়ি ননদ তাদের সাথে সময় কাটতো না। আসলে এই জন্যই ওর এই যে টিনকে যে এত সাপোর্ট করছে এখন বোঝা গেল, যে ওরও আর কি বিয়ে নতুন তো, তখন তোমাদের দাদাভাই সকালে যেত রাত্রে আসতো। তারপর কি করলো ওর বর ওর তাড়নায় কি করলো, সঙ্গে সঙ্গে ট্রান্সফার নিয়ে নিল সারা জীবনের মতো খড়গপুরে। তখন কি বাড়ির সামনেই একবার করে যাচ্ছে, কিছুক্ষণটা কাজ করছে, আবার বাড়িতে চলে আসছে। ও নিজেই বলেছে, তখন তো আনন্দই আনন্দ। এবার তখন ওটা নতুন বিয়ে ছিল, তখন ওর মধ্যে সেরকম ছিল, তখন ও মুখ খুলে ওর যে মাথায় কি আছে সেগুলো বরকে বোঝায়নি। যখন বুঝিয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেছে, আর হয়ে গেছে তো, পুরনো হয়ে গেছে তো, আর কত। আরে সবাই কি আর আমার বরের মতো নাকি রে?
হ্যাঁ, সবাই কি আর আমার বড়োর মতো নাকি রে? তোর বর তো সারাদিন কত রাস্তায় কত কত টিকিট 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 কতজনের টিকিট দেখে, তাই না? আমার বর তো রাস্তায় গিয়ে কাজ করে এরকমভাবে, কাজ করে করে আবার এসে আবার ফটো তুলবো, তোমার ফটো তুলবো, তোমার ফটো তুলবো, এরকম করে, বুঝলি? কি করব বল, কি করব? ইস, আরে কি কষ্ট না, তাই না শোনাগো আমার? তো আমার বর আমার ছবি তুলুক, আমার বর আবার নাকি এটাও বলে আমাকে যে আমি বাথরুমের ছবিটা তুলে সেটাকে ভাইরাল করে দিই, তাই সেটা তুই দিতে পারবি তো প্রমাণ? তুই যখন আমাকে যেটা ডাকবি তখন যখন এই কথাটা বলবি যে আমার বর বলে আমাকে যে বাথরুমের ছবি তুলে দিই, সেটা বাইরে সবাইকে দেখিয়ে দিই, আমি তখন বলি না না এটা দেখানো যাবে না, এটা তুই দেখাতে পারবি? দেখাতে পারবি? তো তোরও তো বর একটা সময় তোকে সময় দিত, তুই বলছিস আমরা কত পাস পাই কিন্তু আমি যেতে পারি না, আমার বর যেতে পারে না, বর বলে মায়ের সাথে যাও, বোনের সাথে যাও, কিন্তু তুই তো পারবি না, তুই কারোর সাথে সেরকমভাবে চলতেই তো পারিস না, তাই না? তো তোর বরের প্রতি তোর কত অভিমান বোঝাই যাচ্ছে, সেটা তুই তোর মতো রাখ না। তো তুই তোর জীবন বেছে নিয়েছিস, অনেকটা টাকা একটু সময়, আমি আমার জীবন বেছে নিয়েছি অনেকটা সময় একটুখানি টাকা, আমার ব্যাপার। ও আমার বলছে আজকে, মানে ভাবুন, ও যুক্তির কথা বললো মাই ফুট, হ্যাঁ সত্যি তোর যুক্তি মাই ফুট। ও বলছে তুই কি ভাবছিস বরের সাথে সারাক্ষণ ঘুরে বেড়ানো, লালালাপ্পা করা, এটার মানেই তুই খুব সুখী? ভাই আমি কিসে সুখী সেটা তো আমি বুঝবো, তুই কি করে বুঝছিস যে আমি সুখী না? মানে কোথায় আছি আমি, ও আমায় বলে দেবে যে আমি সুখী কি সুখী না? আর আমার ঘরের কথা বলছে যে ঘর অগুছালো, আমার মতো একটা ছেলে, ওই যে ছোট বাচ্চা ছেলে যেটা সারাক্ষণ যার পিছন পিছন না ঘুরলে ঘর অগুছালো থাকে, দেখা তুই দেখা না, এরকম একটা বাচ্চা থাকতো তাহলে বুঝদিস যে ঘর গুছাতে মানুষের কিরকম একদম হাতে চলে আসে। সেটা যখন আমার মেয়েও শুধুমাত্র মেয়ে ছিল, ছোট ছিল, যেখানে বসে থাকতো এক জায়গায় থপ করে, সেখানে বসিয়ে থাকতো, তখন আমার ঘরও টিপটপ থাকতো, বুঝলি? লজ্জা করে না বল, লজ্জা করে না? একজনের তুই গড়পিটুনির ব্যবস্থা করেছিলি, নাবালিকা অবস্থায় বিয়ে করেছিলি, দেখবো তোর ভিডিও জামাইবাবু কি এটার বিরুদ্ধে, মানে এটার সম্পর্কে সে কি বলতে পারে। আর এই যে তুই বললি না যে আমি তো দিয়েছিলাম, সন্দীপকে বলেছিলাম, ওর মাকে বলেছিলাম যে, সন্দীপকে বলেছিলাম তুমি যদি তোমার বউয়ের রেট জিজ্ঞাসা করতে পারে, তাহলে তোমার যদি মায়ের রেট কেউ জিজ্ঞাসা করে, তুই কি ভাবছিস ওই স্ক্রিনশটটা নেই, ভিডিওটা নেই, সব রয়েছে। তুই আগে প্রমাণ কোথা থেকে পেলি বল যে সন্দীপ ওর বউকে রেট জিজ্ঞাসা করেছে? ওর বউয়ের কথা বিশ্বাস করে? ওর বউ যে মিথ্যাবাদী সেটা তুইও ভালো করে জানিস। ওর বউয়ের সাথে যা হয়েছে তার জন্য তুই তোর একজন মায়ের তার ছবির পাশে রেট কত লিখে দিবি? তোর এত বড় দুঃসাহস? হ্যাঁ, আর এইগুলো তোর বাড়ির লোক সাপোর্ট করে কিসের জন্য? তোর তো এত ইনকাম, তাই না? কিসের জন্য করে? আমি তোকে এই ফার্স্ট অ্যান্ড লাস্ট বলে রাখলাম, তুই আমার পেছনে লেগেছিসই, তোর মানে মনে হয় কিছু দরকার পড়েছে। এই যে তোর ওপর থেকে একটা ফাড়া কেটে গেল, কিছুদিন যে সমস্ত ক্লিন করে দিলি, সমস্ত ক্লিন করে দিয়ে তুই আবার আসলি, হ্যাঁ, সেটা তোর বেশি দিন ভদ্রতাটা কিন্তু টিকলো না, আমি তোকে বলে রাখলাম। শোন, তুই লাগছিসই আমার পেছনে, কিন্তু কোনো একটা তোর কিছু তুই চাইছিস হোক, তুই কর, তুই ক্ষমতা থাকলে কর, তারপর দেখ আমি কি করি। জানিস তো, সঙ্গীতা ম্যাডামের সাথে কিন্তু আমারও কথা হয়, তো সেখানে সমস্তটা পাঠিয়ে বলবো। আর জানি শুনি সঙ্গীতা ম্যাডাম কিসের জন্য বিখ্যাত? প্রশাসনিক মানুষরা যদি কোনো অন্যায় করে, প্রশাসনিক মানুষরা যদি প্রশাসনের কোনো জায়গায় বসে কোনো অন্যায় কাজ করে, সেগুলোর বিরুদ্ধেই মানে মুখ খোলাটাই হচ্ছে সঙ্গীতা ম্যাডামের মেন কাজ, মানবাধিকার দিদি হয়ে, বুঝতে পেরেছিস? সেখানে তুই গাতন জিজ্ঞাসা করবি, আমি জিজ্ঞাসা করব যে কি করে ভিডিও হয়ে সে দাঁড়িয়ে থেকে শালিকার বিয়ে দিল নাবালিকা অবস্থায়। কেঁচো খুঁড়িস না, কেউটে এমন বেরোবে না, বুঝবি মজা তখন, বলে রাখলাম। বড় ভাটের কথা বলতে। তো যাই হোক বন্ধুরা, এটাই আমার ওকে নিয়ে শেষ ভিডিও, এরপর ও যাই বলুক, ও যখন আমি ওকে নিয়ে কোনো প্রথম স্টেপ নেব না, আমি চাই ও স্টেপ নিক, তারপর আমি যাবো গিয়ে সমস্ত ব্যবস্থা করবো। আমি ওকে নিয়ে কোনো স্টেপ নেব না,
ও আমার বরকে নিয়ে খিল্লি করছে, তো ও বরকে নিয়ে খিল্লি করুক, ও সেটা করে যদি ওর গায়ের জ্বালা মেটে। কারণ সারা ভিডিওর মধ্যে আপনারা ভালো করে শুনবেন, ওর এই লাভ স্টোরি দুটোতেই ভালো করে শুনবেন, সারাক্ষণ শর্ট হাইট শর্ট হাইট শর্ট হাইট শর্ট হাইট শর্ট হাইট শর্ট হাইট করে গেছে। বিয়ের আগে বলেছে, প্রথম অংশে বলেছে শর্ট হাইট, আর যখন বিয়ে হয়ে গেছে তারপর ওর আত্মীয় স্বজনরা তারপরেও জিজ্ঞাসা করেছে যে শর্টটা হাইটটা তো খুব শর্ট, তখন বলেছে আমি তো মানুষটাকে ভালোবেসেছি, আমি তো তার হাইটটাকে ভালোবাসিনি। তাহলে প্রথমেই যখন মানুষটা আসছিল রাস্তা দিয়ে তখনই হাইট শর্ট কেন বললি? আবার পাশে একটা ছেলে বন্ধুকেও রেখে দিয়েছিস দেখার জন্য, মানে সে কি দেখে দেবে আর কি? সে ছেলে হয়ে কি দেখে দেবে আর কি এক্সট্রা? ভেতর থেকে স্ক্যান করে দেখে দেবে কিছু? আশ্চর্য কথাবার্তা। তো এই জন্যই বললাম, আর যারা নিজের ওর ভিডিওর মধ্যে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে শুধু ওর বরের তো শুনেছি নাকি মুখ দেখানো ওর নাকি ওর অধিকার নেই, ওর বর ওর ব্লগের মধ্যে মুখ দেখায় না, দেখাবে কি করে? যে এই ধরনের বোকা বোকা অযৌক্তিক কথাবার্তা বলে, অশিক্ষিত মানে এডুকেটেড কথা বলছে। এডুকেশনের মানে হচ্ছে গিয়ে একজন সরকারি কর্মচারীর ঘাড়ে বসে খেলাম তাতে সেটা নাকি যোগ্যতা লাগে। মানতাম তুই পড়াশোনা করে একটা সরকারি চাকরি জোগাড় করেছিস, তুই তখন আমাকে বলতিস যে আমার কি যোগ্যতা আছে, তাহলে আমি মানতাম। তোর কি যোগ্যতা আছে? একটা শুধুমাত্র সরকারি কর্মচারীকে বিয়ে করেছিস বলে। সে আমিও যদি প্রেম না করতাম আমার বাবা মাও দেখে শুনে ঠিকই আমার জন্য একটা সরকারি চাকরি জুটিয়ে দিত। সেটুকু আছে, বুঝলি তো? মানে সেই সময়ের কথা বলছো, সেটুকু ছিল, কিন্তু আমার তো সেই অ্যাম্বিশন ছিল না। আমি যাকে ভালোবেসেছি আমি তাকেই বিয়ে করেছি, আর তাকে নিয়েই রয়েছি, আর সারা জীবন রইব। আর তুই দেখবি আর জ্বলবি, বুঝলি? দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। গোল আলু, ও ভালো কথা, ওর ভিডিওর থেকেই জানলাম আমার কি আলু পছন্দ, জানো না? আমার কি আলু পছন্দ, আমার এত আলু পছন্দ যে আমি আলুগুলোকে কেটে পেঁয়াজ আদা রসুন যা পারতাম বেশি করে তেল ঢেলে দিতাম, ঝাল 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 করে আলু খেতাম শুধু। এই জন্যই তোর আমাকে এত পছন্দ না? গোল আলু করিস। আয় তুই একবার আয়, একদম আলুর ভর্তা এমন করে দেবো, তখন বুঝবি মজা, বুঝলি তো? তো যাই হোক বন্ধুরা, এটাই আমার, একে নিয়ে আপনারা সবাই বলেছেন যে একে নিয়ে আপনারা ভিডিও চান না, কিন্তু ও যদি ভেবে থাকে আমাকে ধমকাবে চমকাবে, সেটা আমি কোনোভাবেই মানবো না। মানে জঘন্যভাবে ভুলভাল কথাবার্তা বলে যাচ্ছে, নিজে যেগুলো করেছ ভাবছে কিছু নেই বুঝি, সেগুলো সরিয়ে দিয়েছি, ব্যাস। তো নে তোর গাধামির ফল দেখ। তুই মব লিঞ্চিং করাবি সীমার, সেই প্ল্যান করেছিলি, দেখ সেই প্ল্যান করার জন্যও কিন্তু মানুষের শাস্তি আছে, আর এখন তো আরও সেই শাস্তি বেড়ে গেছে। তুই সহ তোর কে ওখানে কৃষ্ণনগরে আছে, কে আছে সব বার করা হবে, বুঝলি? তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।